এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো ৮,০০০ কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে ১০৮ উপজেলা নির্মিত হবে ২০৪টি সেতু। আরও আশ্চর্যের তথ্য হলো, প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। শুধু তাই নয়, এলজিইডি ভবনের জন্য ৬টি লিফট কেনা হবে এই টাকা দিয়ে, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ইমদাদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। অনুন্নত জীবন আর অর্থনৈতিক বৈষম্যের বিচারে ওপরের সারিতে জলবায়ুর আঘাতে বিপর্যস্ত জেলা সাতক্ষীরা, যেখানে যোগাযোগ অবকাঠামোর চাহিদাও ব্যাপক। কিন্তু ২০ বছর পর ক্ষমতায় এসেও সুনজর নেই বিএনপি সরকারের। যেমন দেশব্যাপী ২০০ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তালিকায় নেই ওই জেলার কোনো অঞ্চল। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট উত্তরের জেলা রংপুর এখনও উঠে আসতে পারেনি ওপরের সারিতে। সেখানেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি নতুন অবকাঠামো। কিন্তু ৮,০০০ কোটি টাকার নতুন প্রকল্প থেকেও বাদ এই জেলাটি। শুধু তাই নয়, আমলে নেওয়া হয়নি আরেক পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামকেও। ক্ষমতার ৪.৫ মাস না যেতেই বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি, যার আওতায় ৮,০০০ কোটি টাকায় নির্মিত হবে ২০৪টি সেতু। এই প্রকল্প বাস্তবায়িত হবে ৪৭ জেলার ১০৮ উপজেলায়। অথচ এই উপজেলাগুলোর মধ্যে ১০৫টি সংসদ সদস্যই সরকার দলীয়, আর মাত্র ৩টি উপজেলায় আছেন বিরোধী দলের সাংসদ। সেগুলোকেও আবার বাছাই করা হয়েছে অন্য কারণে। যেমন গাজীপুরের কাপাসিয়াকে রাখা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য। অর্থাৎ পুরো প্রকল্পটিই নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বিরোধী দলকে নাই করে দেয়, দুই একটা জায়গায় হয়তো ভাগে যোগে দিয়েছে, কেন যেন না বলতে পারে এরকম। বাট আমার জেলার কমপ্লিটলি মিসিং। ৮টা ৯টা উপজেলা রয়েছে। আমার আশেপাশে গাইবান্ধাকে দেখলাম, আমি নীলফামারীতে একটা জেলা দিয়েছে, যেখানে জাস্ট ওনারা সিলেক্টিভলি মনে হচ্ছে যে একটা অ্যারেঞ্জ করে তারা শুধুমাত্র সরকারি দলকেই তার অঞ্চলে উন্নয়ন করার জন্য করছে। অথচ এটা জনগণের টাকায়, জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই নির্বাচিত হয়েছে আমরা। সরকারের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার সমর্থকদের সরকার আপনি না, সারা দেশের মানুষেরই আপনি সরকার। যাচাই বাছাই করার ক্ষেত্রে এই কারণেই স্বচ্ছতা জবাবদিহিতাটা গুরুত্বপূর্ণ, যে কোন কাঠামোতে এই এলাকাগুলো নির্ধারণ করা হলো এবং সেগুলোর সবগুলোর যাচাই বাছাই আগে হয়েছে কিনা, আপনার সম্ভাব্যতা যাচাই হলো কিনা, এইটা কিন্তু খুবই এই জন্য গুরুত্বপূর্ণ। শুধু এলাকা বাছাই নয়, বড় ব্যত্যয় হয়েছে নিয়মের ক্ষেত্রেও। যেমন ৫০ কোটির বেশি খরচের জন্য সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক হলেও করা হয়নি এই প্রকল্পে। অথচ পরিকল্পনা কমিশন বলছে সমীক্ষার দরকার ছিল অর্ধেক সেতুর ক্ষেত্রেই। প্রকল্প ব্যয়ও উদার এলজিইডি। যেমন ৪৩,০০০ মিটার দৈর্ঘ্যে ২০৪টি সেতু নির্মাণে খরচ ৫,৭০০ কোটি। এছাড়া সংযোগ সড়কে ২৫০ কোটি, আর রক্ষাপথ তৈরিতে যাবে আরও ১৮০ কোটি। ফলে সেতুর পেছনেই খরচ হবে ৭,১৫৮ কোটি। আরও অবাক করা তথ্য হলো, এই প্রকল্পের টাকা থেকে ৯ কোটি খরচ হবে এলজিইডি ভবনের ৬টি লিফট প্রতিস্থাপনে। আছে ৫০ কিলোমিটার জুড়ে ২ কোটি টাকার গাছ রোপণ এবং ১০ কোটি টাকার কম্পিউটার কেনার বন্দোবস্তও, জানিয়ে আপত্তি খোদ পরিকল্পনা কমিশনের। এইভাবে যদি প্রকল্প নেওয়া হয়, এটা সিম্পলি বড় রকমের একটা দুর্নীতির সুযোগ এখানে তৈরি করে দিবে। কারণ পুরো বিষয়টা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা চলে যাচ্ছে যারা বাস্তবায়ন করবে তাদের উপরে। সুতরাং তারা বাস্তবে সেখানে কতটুকু কি করবে না করবে এটা কিন্তু দেখার আর কেউ নাই। একটা প্রকল্পের ভিতরে অনেক আনুষঙ্গিক উপকরণ এমনভাবে ঢুকিয়ে দেন, যেই আনুষঙ্গিক উপকরণগুলো হয়তো সেই প্রকল্পের ভিতরে প্রয়োজন নাই, তার আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওই প্রকল্পের ভিতরে আপনি ঢুকিয়ে দিচ্ছেন যে একবারে যেন আপনি করে আসতে পারেন। তখনই কিন্তু আপনার এই পারপাস এবং এই প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে, এটার সময় বেড়ে যাচ্ছে, এবং এইটার যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি আর থাকে না। আগামী ৫ বছরে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় এলজিইডি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। ২ দিন পরও দোকান থেকে বৃষ্টির পানি বের করতে ব্যস্ত সময় পার করছেন ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। চেষ্টা চলছে ক্ষতিগ্রস্ত পণ্য রক্ষা করার। উদ্যোক্তারা বলছেন, এই সমস্যা পুরনো হলেও উদ্যোগ নেই সমাধানে। আর দোকান মালিক সমিতি বলছে, এই ক্ষতির দায় নিতে হবে সিটি কর্পোরেশন ও ওয়াসাকে, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সমিতির সভাপতির। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। বৃষ্টি নেই, সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ বেচাকেনা। তবু দোকান থেকে জমে থাকা পানি বের করতে ব্যস্ত ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা।
চেষ্টা চলছে পানিতে তলিয়ে যাওয়া পণ্য সামগ্রীকে ক্ষতির হাত থেকে বাঁচানোর। রোববার টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে পুরনো এই বাণিজ্যিক কেন্দ্র। এতে নষ্ট হয় বিপুল পণ্য সামগ্রী, সেই সাথে আশঙ্কাজনক হারে কমে যায় ব্যবসা বাণিজ্য। একেবারে নিচের মালগুলো সব ডুবে গেছে, তো ওগুলো বের করে এখন বস্তা করে রাখছি। এখন ওই আজকে ছাদে মানে যতটুকু শুকান যায় আর কি। যখন ভালো সময় আসে তখন সবাই আসে খোঁজখবর নিতে, এই দিতে ওই দিতে, মানে বিভিন্ন জিনিস মানে চাওয়া পাওয়ার মধ্যে থাকে। আর এখন যে আমরা কষ্টতে আসছি কেউ কার মনে করেন যে এখন খোঁজও নিতেছে না। 3 দিনে কোনো দোকানদারি করার মতো কোনো ক্যাপাসিটি নেই। রোববারে সকাল 6টার থেকে বৃষ্টি, মনে করেন রোববারে রাত 1টার দিকে পানি নামছে। ব্যবসায়ীরা বলছেন এই সংকট নতুন নয়। বিষয়টি সিটি কর্পোরেশন ও ওয়াসার নজরে আনা হলেও সমাধান আসেনি দীর্ঘ সময়েও। তাদের মতে একদিকে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোর অবহেলা, এই দুয়ে মিলে ঝুঁকিতে পুরো এলাকার বাণিজ্য। যারা সিটি কর্পোরেশন লোক আছে এরা এটা ড্রেন যা আছে এগুলিরে ময়লাগুলি পরিষ্কার করা সব ক্লিয়ার করে রাখলে তাহলে মোটামুটি মানে পানিটা এতটা জমে না। তবে এবার অনেক বেশি ক্ষতি হয়েছে, যেহেতু রাস্তাঘাট পানি উঠছে, দোকানে অন্যান্য আমাদের এই মার্কেট থেকেও আমাদের সামনে যে ভাইরা ব্যবসা করে ওদের অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভোর রাত্রি থেকে শুরু হয়েছে, যা হয় এটা ঘুমেতে উঠছে 8টা 9টা থেকে জানে, এরপরে আসে 9টা 10টার দিকে অনেকে আসে মানে দেখেছে তার মানে পানি ডুবে গেছে, মালামাল নিতে পারে নাই। দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, নিয়ম করে ভ্যাট ট্যাক্স সহ সরকারকে ন্যায্য পাওনা দিয়ে থাকেন ব্যবসায়ীরা, অথচ প্রতি বছরই গুনতে হয় বিপুল লোকসান। এমন অবস্থায় সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। বড়দের তো নিবই, হকারদের কি পরিমাণ ক্ষতি আছে এটা আমরা নিরূপণ করার চেষ্টা করব। আমরা সিম্বলিক কাজটা করব এবং হকারদের ক্ষতিপূরণের জন্য আমরা সিটি কর্পোরেশনকে বলবো 7 দিনের মধ্যে হকারদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সিটি কর্পোরেশন এবং ওয়াসা দুজনে মিলে ক্ষতিপূরণ দিবেন। কোত্থেকে দিবেন আমরা জানি না, যদি ওদের ফান্ড না থাকে ওরা প্রয়োজনে বেতন থেকে নেবেন। আর আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন। শুধু নিউ মার্কেট নয়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতার প্রভাবে ক্ষতিগ্রস্ত অন্য এলাকার ব্যবসা বাণিজ্য। রাকিব হোসেন, 71, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টিতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। মাত্র 4 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম উঠেছে দ্বিগুণে, ফলে কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকায়। সব ধরনের সবজির দরও বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। বৃষ্টির অজুহাতে বেড়েছে মাছ ও মুরগির দামও। ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। রিপোর্ট করছেন মিসবাহ হাসান। টানা 4 দিনের বৃষ্টিতে পণ্যের সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটলেও মঙ্গলবার রাজধানীর বাজার ছিল স্বাভাবিক। তবুও কমেনি দাম, বরং বেড়েছে প্রায় সব ধরনের পণ্যে। মাত্র 4 দিন আগেও যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 100 টাকা কেজিতে, সেটি এখন 200 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে এই পণ্যের। এছাড়া ঝিঙা, ধুন্দুল, পটল 50 থেকে 60 টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। 60 টাকার করলা দাম উঠেছে দ্বিগুণে। 2 দিন আগে নিছি তো পটলের দাম ছিল 40 টাকা কেজি, এখন 80 টাকা কেজি বলছে। বৃষ্টির আগে যে সিচুয়েশন ছিল, এখন ওয়েদার খারাপের কারণে সবকিছুর দাম অনেক বেশি। সবজি শর্ট থাকার কারণে বিক্রেতারা মানে যারা সিন্ডিকেট তারা এখন তো ডিমান্ড বেশি, ওই সুযোগটা তারা নেয়। এরপরে আবার এই সবজিগুলো যেগুলো আসছে ওইগুলোরও দাম বাড়াই দিচ্ছে। কাঁচামরিচ ডাবল, 120 টাকার মরিচ এখন 200 টাকা। বৃষ্টিতে কই মাছের সরবরাহ বেড়েছে বাজারে। এই সময় দেশি প্রজাতির মাছটি পাওয়া গেলেও প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 600 টাকা, আর চাষের কই 250 টাকা। আকার ভেদে তেলাপিয়া, পাঙাশ ও রুই মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। আগে আসলে 220 বেচতাম আমরা, ঠিক আছে, এখন 250 টাকা বেচলাম, করতে হয় না। কোট করে যে মাছ পাওয়া যায় না তো ভাই, বৃষ্টি সব আইসে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, গাড়ির কেরিংও খরচ বেশি, সব দিক দিয়ে আমরা ধরা। বৃষ্টিতে প্রত্যেক গাড়িতে 10 টাকা করে বাড়তি আগের থেকে। ওই আগে 15 টাকা ছিল, 25 টাকা গাড়ি। ওঠানামার মধ্যে থাকা ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর সোনালী 330 থেকে 350। অন্যদিকে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। বৃষ্টির জন্য মাল অনেক সময় পাওয়া যায় না বা আনা যায় না, বৃষ্টির জন্য অনেক ফার্ম আপনার নষ্ট হয়ে গেছে, এই জন্য মালের যাতায়াত ব্যবস্থার সমস্যা বেশি, গাড়ির খরচ ক্যারিং করতে বেশি, সব জিনিসের দাম বেশি, কেজি প্রতি 20-30 টাকা বেশি। বাজারে কারসাজি ঠেকাতে তদারকি ব্যবস্থায় আরও জোরদারের দাবি ভোক্তাদের।
মিসবাহ হাসান, একাত্তর, ঢাকা। প্রায় 2 বছর পর সর্বোচ্চ সূচক দেখল ঢাকা স্টক এক্সচেঞ্জ। 23 মাসের ব্যবধানে যা দাঁড়িয়েছে 5,911 পয়েন্টে। এর আগে 2024-এর 8 আগস্ট ছাড়িয়েছিল 5,849 পয়েন্ট। এদিকে লেনদেনও ছাড়িয়েছে 16.5 কোটি টাকা। এ নিয়ে টানা তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রেখেছে পুঁজিবাজার। মঙ্গলবারের লেনদেন শেষে ডিএসসি প্রধান সূচক ডিএসএক্স বাড়ে 44 পয়েন্ট। একই সময়ে সরিয়া ভিত্তিক ডিএসএস সূচক বেড়ে দাঁড়িয়েছে 1207 পয়েন্ট। ব্লুচিপ সূচক ডিএসসি 30 বেড়ে হয়েছে 2227 পয়েন্ট। এদিন ডিএসসিতে লেনদেন হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে 199টির দাম বাড়ার বিপরীতে কমেছে 137টির দাম, আর অপরিবর্তিত রয়েছে 57টির দর। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের 13 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 142 কোটি ডলার, যা গেল বছরের একই সময় তুলনায় বেড়েছে 19.5%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বলা হয়, গেল বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় আসে 119 কোটি ডলার। উল্লেখ্য, এর আগে গেল অর্থ বছরে দেশে মোট প্রবাসী আয় আসে 35.58 বিলিয়ন ডলার। 2025 সালের ডিসেম্বর থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়। ডিসেম্বর থেকে টানা 6 মাস দেশে 3 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল। তবে অর্থবছরের শেষ মাস জুনে তা কিছুটা কমে দাঁড়ায় 2.82 বিলিয়ন ডলারে। 24 ঘন্টা না পেরোতেই আবারও কমল স্বর্ণের দাম। এবার ভরিতে 2,158 টাকা কমে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,19,808 টাকা। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 2,09,894 টাকা। এছাড়া প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,858 টাকা, যা কার্যকর হয়েছে আজ সকাল 10টা থেকেই। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অচলাবস্থা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে নষ্ট হচ্ছে কন্টেইনারে থাকা আমদানিকৃত পণ্য। ব্যবসায়ীদের এমন অভিযোগকে অ্যাক্ট অফ গড বলে ক্ষতিপূরণ দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ, জানিয়ে মুখোমুখি দুপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও কর্ণফুলী নদীর অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় অচল চট্টগ্রাম বন্দর। এতে ডুবে যায় পণ্যবাহী কন্টেইনারগুলো। কন্টেইনার খালাস, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের, যা থেকে পরিত্রাণে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, যেগুলো পানির সংস্পর্শে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপর কাপড় যদি থাকে, সেই কাপড় যদি পানি লাগে, এই পানিতে ময়লা পানিতে কাপড়গুলো ওটা ব্যবহার অযোগ্য হয়ে যায়। এই সবগুলো মিলে একটা বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কন্টেইনারে থাকা পণ্য নষ্টের বিষয়টি অস্বীকার করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বহন করবে না তারা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেইনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতা হয়েছে সেটা তো সামগ্রিক যে আমাদের সুয়েরেজ সিস্টেম আছে চট্টগ্রামে সেটার কারণেই হয়েছে। এটা কোনো ডিপোর দায়ভার তো নেই। তারপরও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো পণ্য, তাহলে সেই ক্ষতিপূরণের বিষয়টা ডেফিনেটলি আমরা সার্বিক বিবেচনায় রাখবো। এদিকে ক্ষতিপূরণ না দিতে বন্দরের অ্যাক্ট অফ গড অজুহাত নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। এমত অবস্থায় জরুরি সহায়তা চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বন্দর বলছে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড অবশ্যই থাকবে, অ্যাক্ট অফ গড পৃথিবীর সব জায়গায় আছে। এখন আমাদের এখানে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় অথবা আবহাওয়া খারাপ হয়ে যাবে, এটা তো নতুন কিছু না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বন্দরের এর পরিপ্রেক্ষিতে বন্দরের পদক্ষেপ কি। ব্যবসায়ীরা বলছেন, বন্দর ও বেসরকারি অফডকের অবকাঠামোগত দুর্বলতায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। তাই এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে দায় এড়ানোর সুযোগ নেই। নুসরাত মৌমি, ৭১। যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগে ফের সংঘাতে জড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র, যার প্রভাবে আবারও অস্থির জ্বালানির বাজার। গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে 12% বেশি, আর এতেই এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে তেলের দাম। এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচলে 20% হারে ফি আদায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত।
যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করেছে বন্দরগুলোতে, যার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়ে গেল এক মাসের সর্বোচ্চ $87 পৌঁছায় অপরিশোধিত তেলের দাম। তথ্য বলছে গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে 12% বেশি। এর মধ্যে শুধু সোমবারেই বাড়ে 9.6% পর্যন্ত, যা 2020 সালের মে মাসের পর একদিনে সর্বোচ্চ দাম বৃদ্ধি। এর আগে গেল 17 জুন যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর বিশ্ববাজারে তেলের দাম নেমে আসে আগের অবস্থানে, কিন্তু ফের হামলা ও অবরোধের পাশাপাশি দুই দেশই বাড়ায় সামরিক তৎপরতা, যাকে কেন্দ্র করে বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ। এতে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দাবি করেন ট্রাম্প। বলেন, হরমুজের নিরাপত্তা নিশ্চিতে যত ধরনের ব্যয় হবে তার জন্য প্রণালী দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করবে ওয়াশিংটন, যার প্রক্রিয়া ও কাঠামো গঠনের কাজ শুরু হবে শীঘ্রই। যদিও নতুন এই ধারণা কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এমন পদক্ষেপ আদৌ সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তাদের হিসেবে প্রায় 20 লাখ ব্যারেলের একটি সুপার ট্যাঙ্কারে 20% শুল্ক আরোপ হলে তার পরিমাণ দাঁড়াবে প্রায় $3.20 কোটি, অর্থাৎ ব্যারেল প্রতি অতিরিক্ত খরচ $16। কেপলারের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই পথে দৈনিক গড়ে 130টি জাহাজ চলাচল করত। গেল রোববার পার হয় মাত্র 14টি জাহাজ, যা গেল এক মাসে সর্বনিম্ন। নাদিয়া ইসলাম তুলি, 71। গুরুত্বপূর্ণ শিল্প খাত ও সরবরাহ ব্যবস্থায় চীনা নির্ভরতা কমাতে চায় পশ্চিমা দেশগুলো, যা বাস্তবায়নে 2050 সালের মধ্যে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন ব্যয় হতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও যুক্তরাজ্যের। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় বাড়ার শঙ্কায় পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। বিস্তারিত নুজহাত রাহনুমার প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যের শিল্প খাতে একক আধিপত্য চীনের, আর তাই এশীয় এই পরাশক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল পশ্চিমা বিশ্ব, যা থেকে বের হতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোজোন। কিন্তু এতে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। 2050 সালের মধ্যে ব্যয় করতে হবে অতিরিক্ত $23.5 ট্রিলিয়ন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে পরামর্শক সংস্থা UI পার্থেনন। উৎপাদন সক্ষমতা, দক্ষ শ্রমিক, সাশ্রয়ী প্রযুক্তি দিয়েই মূলত আধিপত্য গড়ে তুলেছে বেইজিং। প্রতিবেদন অনুযায়ী চীনা এই কাঠামোকে অনুকরণ করে নিজস্ব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে 2050 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের খরচ করতে হবে প্রায় $14 ট্রিলিয়ন। পাশাপাশি ইউরোজোন ও যুক্তরাজ্যের ব্যয় হবে যথাক্রমে $9 ট্রিলিয়ন ও $800 বিলিয়ন। উৎপাদন, গবেষণা, সফটওয়্যার, সরবরাহ শৃঙ্খলের বিকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর ব্যয় করতে হবে $550 বিলিয়ন। অন্যদিকে ইউরোজোনের ক্ষেত্রে এই হার নিজেদের বার্ষিক বাজেটের দ্বিগুণ। তথ্য বলছে, আগামী 25 বছর ধরে 3টি অঞ্চলে গড়ে $940 বিলিয়ন খরচ করলেও জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। মূলত চীনে উৎপাদিত পণ্যের কারখানা পর্যায়ের দাম পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাধারণত 20 থেকে 100% কম। চীনের ওপর নির্ভরতা কমালে বাড়বে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরবরাহ ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার চেয়ে আংশিকভাবে নির্ভরতা কমানোই শ্রেয়। কারণ এতে শুধু সময়ই নয়, প্রয়োজন বিপুল অর্থ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।